সরকারি তথ্য বলছে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১,১০০-র বেশি মানুষ মারা গিয়েছে অথবা হত্যা করা হয়েছে এবং তাদের মধ্যে শিশু হচ্ছে ১১৫ জনের বেশি। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? অর্থনীতি এখন আমার বুকে চলে আছে। এবং তাদের অনেককে অভিযোগ করা হচ্ছে যে গণধর্ষণের পরে হত্যা করা হয়েছে এবং আমরা গত ৪ দিনে আমরা ৬টা সন্তানের হত্যাকাণ্ডের খবর আমরা পেয়েছি। এই অবস্থাটার পিছনে ৩টা মৌলিক কারণ আছে, যে কারণগুলা নিয়ে কেউ কথা বলতেছে না, বা অ্যাটলিস্ট আমি দেখিনি কাউকে কথা বলতে। বাট ৩টা সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত মূল্যবোধের সাথে এটা সম্পর্কিত। অনেকে বলতেছে ও এটা রাজনৈতিক কারণ। রাজনীতির সাথে এটার সম্পর্ক অনেক ইনডিরেক্ট, বাট ডিরেক্ট ৩টা কারণ আছে, যে কারণটা আমাদেরকে বুঝতে হবে এবং এটা না বুঝলে এই ধরনের সমস্যা আরো অনেক বাড়বে। চলেন বলি। প্রথম কারণ ২০১৫-র পর থেকেই, পার্টিকুলারলি করোনা পিরিয়ড এবং করোনার পর থেকেই বাংলাদেশের ড্রাগের কোনো কন্ট্রোল নাই। ইয়াবা, গাঁজা, আমাদের বর্ডার অ্যাবসলিউটলি কোনো কন্ট্রোল নাই। এবং আপনাকে বুঝতে হবে, আমরা যখন মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি, লাইফস্প্রিং বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবা একেবারে শীর্ষস্থানীয় একটা প্রতিষ্ঠান, যেখানে ৪০-এর বেশি সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট একসাথে কাজ করে এবং তাদের মধ্যে আমি একজন না। আমি এটা পরিচালনার দায়িত্বে থেকে আমি যখন এদের কেসগুলোকে দেখি, তখন আমরা বুঝতে পারি যে এইখানে যে হাজার হাজার কেসগুলো আসে, সেই কেসগুলো সামাজিক ওই সমস্যাগুলোকে দেখায় যেগুলা আমাদের পত্রিকা অথবা সাংবাদিকরা অনেক পরে পায়, অথবা আমাদের কাছে অনেক পরে খবরটা আসে। ওই একটা সমস্যা হচ্ছে ড্রাগ। আমরা যে স্কুলগুলোতে কাজ করতে যাই, সেটা বাংলা মিডিয়াম অথবা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, সেইগুলোতে দেখা যায় টিফিন বক্সে ছেলেদের এবং মেয়েদের গাঁজা অথবা ইয়াবা পাওয়া যায়। অ্যান্ড দেন প্রিন্সিপালরা আমাদেরকে বলে আমি কি একে এখন টিসি দিব নাকি আমি কি করব। এবং এরকম প্রতি বছর অনেকগুলো ছেলে মেয়েকে পাওয়া যাচ্ছে, যে ছেলে মেয়ে স্কুলের ছাদে গিয়ে সিগারেটের সাথে তারা অন্য কিছু খাচ্ছে, গাঁজা খাচ্ছে, এবং সেটা দিয়ে তারা শুরু। আমরা যদি বলি রোহিঙ্গাদের কাছে, রোহিঙ্গা পপুলেশনের কাছে আনফরচুনেট একটা বড় অংশের কাছে ইয়াবা হচ্ছে একটা কারেন্সি। তারা এটাকে কারেন্সি হিসেবে ব্যবহার করে এবং সেইখান থেকে তারা প্রচুর পরিমাণে ট্রেড করে। এছাড়াও আমাদের দেশের আপনি যদি লোকেশনটা চিন্তা করেন, পুরা পৃথিবীর যে ড্রাগ ট্রেড রুট, সেই জায়গায় বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট পিস অফ দ্য পাজল। তো বাংলাদেশে কোনো কন্ট্রোল নাই আমাদের ড্রাগের। আমাদের এমন কোনো আবাসিক অনাবাসিক কোনো জায়গা নাই যেখানে গাঁজা ইয়াবা খাওয়া হচ্ছে না প্রচুর পরিমাণে। এবং এটা আমাদের বিভিন্ন সামাজিক প্রোগ্রামে এখন এটা স্বাভাবিক হয়ে গেছে। অনেক গায়ে হলুদের অনুষ্ঠান শেষই হয় না যদি না লাস্টে প্রচুর পরিমাণে গাঁজা অথবা ইয়াবা খাওয়া হয়। এর ফলশ্রুতিটা কি? প্রথমত গাঁজা এবং ইয়াবা কোনো অবস্থাতে আমাদের জন্য সেফ না। যেই পাগল আপনাকে বলবে যে গবেষণায় পাওয়া যায় গাঁজা এবং ইয়াবা আসলে তেমন কোনো ক্ষতিকর না, বুঝবেন ও কিছুই পড়াশোনা করে নাই, ও কিছুই জানে না। গাঁজা এবং ইয়াবা আমাদের জন্য গবেষণা অনুযায়ী অসম্ভব ক্ষতিকর। আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য সবকিছুর জন্য ক্ষতিকর। অবশ্যই ডিফারেন্ট মানুষকে এটা ডিফারেন্ট ভাবে এফেক্ট করে, সেটা তো যে কোনো ড্রাগের ক্ষেত্রে অলমোস্ট সত্যি। আরেকটা যেটা খুবই ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে গাঁজা ইয়াবা হচ্ছে শুরু। এটা হচ্ছে গিয়ে দরজাটা খোলে, তারপরে শুরু হয় অন্যান্য আরো মারাত্মক ড্রাগগুলা। এবং গাঁজা এবং ইয়াবা যেই পরিবেশগুলোতে খাওয়া হয়, অনেক ক্ষেত্রেই কখনো একা যে পরিবেশে সার্কেলে খাওয়া হয়, সেই সার্কেলে সাধারণত দেখা যায় অন্য কেউ থাকে যে আরো মারাত্মক ড্রাগের সাথে সম্পৃক্ত। এই ড্রাগ যখন সে খাচ্ছে এবং খাওয়াটাকে সে নর্মালাইজ করতেছে, আমাদের বাস ড্রাইভাররা খাচ্ছে, ট্রাক ড্রাইভাররা খাচ্ছে, স্কুলে পড়াশোনার চাপ বেশি, ইউনিভার্সিটির ছেলে পেলে খাচ্ছে, প্রেমে ব্যর্থতা খাচ্ছে, প্রেম অনেক বেশি তাও খাচ্ছে। তাতে এইটাতে আমাদের সমাজে একটা অংশ আর মানুষ নাই, তাদের কোনো হিতাহিত জ্ঞান নাই, তাদের কাছে নৃশংসতা মনে হয় না, তারা অমানবিক হয়ে গেছে, তারা একটা পশুর জীবনকে চলে গেছে। তাদের মধ্যে কিছু অংশ অবশ্যই ফেরত আসতে চায়, তাদের জন্য রিহ্যাবিলিটেশন দরকার এবং তারা রিহ্যাবিলিটেশন চায়, বাট একটা অংশ রিহ্যাবিলিটেশন চায় না, বরং তারা ওই জীবনটাকে স্বাভাবিক মনে করে। সেখান থেকে কেউ আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু কেউ নৃশংসতার পথ বেছে নেয়। এই জিনিসটা আমাদের একটা বিশাল সামাজিক সমস্যা, যে আমাদের ড্রাগের কোনো কন্ট্রোল নাই। আপনি কতগুলা বড় সামাজিক আন্দোলন দেখছেন ড্রাগ কেন্দ্রিক রিসেন্ট টাইমসে? আমি দেখি নাই। ড্রাগ নিয়ে কত এফেক্টিভ আলোচনা হচ্ছে এটাকে বন্ধ করার জন্য? আমি দেখি নাই। বা রিহ্যাবিলিটেশনের এফেক্টিভ প্রসেস নিয়ে কতটুকু কথা হচ্ছে আমার চোখে পড়ে না। এবং আপনি যদি এই হত্যাকাণ্ডগুলোর পিছনে তাকান, আপনি দেখবেন এর সাথে যারা জড়িত তাদের অনেকেই গাঁজা এবং ইয়াবার সাথে জড়িত এবং আরো হার্ড ড্রাগের সাথে জড়িত। ওই পরিবেশ থেকে তারা উঠে আসছে। এবং এখানে বলে রাখা ভালো, গাঁজা এবং ইয়াবা কিন্তু অনেক সময় মানুষ দীর্ঘ সময় খেলেও আপনি হঠাৎ করে দেখলে তাকে বুঝতে পারবেন না। অনেক সময় আমাদের বাবা মারা যখন আমাদের কাছে নিয়ে আসে তার বাচ্চাটাকে, বাবা মা মনে করে এই ১-২ মাস ধরে সে খাচ্ছে, বাট আসলে দেখা যায় সে খাচ্ছে ৪-৫ বছর ধরে। বাবা মা এটা জানতো না। এবং অনেক সময় আমাদের বাচ্চারা ড্রাগ
ড্রাগ বাই এবং সেল করতেছে, আমরা সেটা জানি না, এবং সেটা করতে করতে একটা সময় সে তার ভিতরের যে স্বাভাবিক ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রিত জীবন সেখান থেকে সে ছিটকে পড়ে। এটা গেল একটা জিনিস, যে কেন এই যে আমাদের এতগুলো হত্যাকাণ্ড দেখতেছি, এত অমানবিকতা দেখতেছি, তার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে ড্রাগের অ্যাভেলেবিলিটি, ড্রাগের সার্কুলেশন ভয়াবহ পর্যায়ে চলে গেছে, একদম হাতের বাইরে চলে গেছে। 2 নাম্বার যেটা কারণ, তিনটা পর্ন অ্যাডিকশন, পরকীয়া, পতিতাবৃত্তি। আমরা যদি জানতাম যে আমাদের সমাজে পর্ন অ্যাডিকশন, পরকীয়া এবং পতিতাবৃত্তি এখন কত খারাপ অবস্থায় চলে গেছে, আমরা অনেকে ঘুমাইতে পারতাম না। প্রথমে বলি পর্ন অ্যাডিকশন এখন একটা খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, স্পেশালি কারণ এখন সবার হাতে স্মার্টফোন আছে, ওয়াইফাই এবং মোবাইল ডাটা খুবই অ্যাভেলেবল, এবং মানুষজন কি করতেছে সেটা আপনি মাদ্রাসার শিক্ষক থেকে শুরু করে একেবারে আমাদের সরকারি অফিস, বেসরকারি অফিস, ছাত্রছাত্রী সব লেভেলে পর্ন আসক্তি। অফিসের মাঝখানে বাথরুমে গিয়ে পর্ন দেখতেছে, স্কুলের ফাঁকে টিফিন পিরিয়ডে পর্ন দেখতেছে, সব লেভেলে ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে তারা পর্ন দেখতেছে। পর্ন দেখতে দেখতে একটা পর্যায়ে তারা তখন মানুষকে আর শুধু যৌন বস্তু হিসেবে সে দেখতেছে, মানুষকে সে আর মানুষ হিসেবে দেখতেছে না। এবং সে কিন্তু শুধু পর্ন দেখাতে স্থির থাকে না, একটা সময় তার চাহিদা আরো বাড়ে, সে তখন রিয়েল লাইফে ওইটাকে খোঁজে যেটা সে তার স্ত্রী অথবা স্বামীর কাছ থেকে পায় না। তখন সে বিকৃত যৌন চাহিদার দিকে ঝুঁকে এবং তার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় বিকৃত যৌনাচারের জন্য। এটা অনেক বড় একটা সমস্যা, তার কাছে ওইটাকে তখন সে স্বাভাবিক মনে করে এবং সেটার দিকে সে চলে যায়। এরকমও হয় যে পর্ন দেখতে দেখতে একজন বিবাহিত পুরুষ সে এসে বলে যে আমার সন্তান আছে, স্ত্রী আছে, কিন্তু আমি শিশুদের প্রতি আমার ভয়ঙ্কর রকম যৌন আকাঙ্ক্ষা, যেটা একরকম পেডোফিলিয়া। বাট এরা অনেকে বের হইতে চায়, বাট এরা অনেকে এটাকে নর্মালাইজ করে যে না, একটু করলে কিরকম, একটু এরকম করলে কি হয়। এবং সারা পৃথিবীতেই কিন্তু এখন পেডোফিলিয়া অনেক বড় একটা ক্রাইসিস, যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা নারী তার যৌন আসক্তি শিশুদের প্রতি, এবং সেইটার দিকে সে আগায় যাচ্ছে এবং সেটাকে সে স্বাভাবিক মনে করতেছে, সেটাকে সে নির্ভেজাল মনে করতেছে, এবং সেখানে পর্নের একটা অনেক বড় ভূমিকা আছে। এরা একটা লম্বা সময় যখন সে পর্ন দেখে, এটা তাকে এফেক্ট করে ডিপলি। এবং আমাদের বাবা মারা অনেক সময় তারা দুইজনই কর্মজীবনে আছে, অনেক পরে দেখা যাচ্ছে একজন ওয়াইফ জানতে পারে বা একজন হাজবেন্ড জানতে পারে যে তার স্পাউসও পর্ন এডিক্টেড, তার বাচ্চাও পর্ন এডিক্টেড, এবং একটা সময় এটাকে তারা নর্মালাইজ করা শুরু করে। কিন্তু তারপরে একটা সময় যেটা স্ক্রিনে থাকে, সে স্ক্রিনের বাইরেও সেরকম কিছু করতে চায়, এবং অনেক রেইপের সাথে এটা সম্পর্ক আছে। প্রথমে একটা বাচ্চাকে রেইপ করা হইলো, রেপ করার পরে এখন তো হায় এত খারাপ কাজ করে ফেলছে, এখন কি করতে হবে, তার লাশ লুকাইতে হবে, আর লাশ লুকানোর জন্য লাশ কাটতে হবে। সেখান থেকে সে লাশটাকে কাটে, যেটাকে আমরা জবাই করা বলি। সেই লাশ কাটার পরে এখন লাশ লুকানোর চেষ্টা করে, তখন গিয়ে ধরাটা খায়। তার কিন্তু প্রাথমিক চিন্তাটা ছিল না হত্যা করা, অনেক ক্ষেত্রে তার প্রাথমিক চিন্তাটা ছিল ধর্ষণ। এই ধর্ষণের উৎসাহটা অনেক সময় সে পাইছে ড্রাগ থেকে, অথবা সে কোথা থেকে পাইছে, সে পাইছে পর্ন থেকে। কারণ সে দেখতে 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 একটা সময় সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং সেখান থেকে সে এরকম একটা পথ সে বেছে নেয়। তারপরে কি, তারপরে যেটা হচ্ছে যে সে যখন ধর্ষণটা করে ফেলছে, তখন সে কি করবে, তখন সে বেসিক্যালি তাকে হত্যা করে এবং লাশ লুকানোর জন্য তাকে বিভিন্ন ছোট ছোট করে কেটে সে ছড়াই দেওয়ার চেষ্টা করে। তার কিন্তু প্রথমেই এই লাশ কাটার বা জবাই করার চিন্তাটা সবসময় থাকে না, এটা আমাদেরকে বুঝতে হবে। কেন আমি এটা বলতেছি, যে আমাদের প্রবলেমের জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গিয়ে পর্ন আমাদের সব বয়সী মানুষরা সমানে আসক্ত এটাতে। আমি একবার দুইবার দেখার কথা বলতেছি না, ডেফিনেটলি সেটাও খারাপ, বাট আমি ফোকাস করতেছি যারা দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা এটা দেখতেছে, এবং সেটার ব্যাপারে তাদের স্বামী অথবা স্ত্রীর, বাবা অথবা মায়ের, ছেলে অথবা মেয়ের তার ব্যাপারে কোনো ধারণা নাই। তার পাশাপাশি যেটা চলে আসে সেটা হচ্ছে পরকীয়া। আমাদের সমাজে এখন পরকীয়া এত নর্মাল হয়ে গেছে সমস্ত মহলে, যে মানুষ এটাকে কোনো সমস্যা মনে করে না। কিন্তু পরকীয়ার জন্য যেটা তৈরি হইতেছে সেটা হচ্ছে কি, পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং সন্তানরা খারাপ দিকে ধাবিত হচ্ছে, এবং আমাদের যে স্বাভাবিক যে ব্যক্তি এবং পারিবারিক মূল্যবোধ, সেই মূল্যবোধগুলো থাকতেছে না, সেই মূল্যবোধগুলো কাজ করতেছে না। তখন যখন কাজ করতেছে না, তারপরে সেইখান থেকে আসতেছে, একদিকে আমি প্রথম পয়েন্ট বললাম ড্রাগস, দ্বিতীয় পয়েন্ট আসতেছে হচ্ছে পতিতাবৃত্তি কয়েকটা লেয়ারে হয় আমাদের সমাজে। এখানে বুঝতে হবে যে পতিতাবৃত্তির সাথে অপরাধ চক্র কিভাবে জড়িত। দেখেন, আপনি যদি আজকে ম্যাচ মেকিং এর দিকে তাকান আমাদের সমাজে, আপনি দেখবেন যে যদি আজকে সমাজে 100টা ডিভোর্সড মেয়ে বিয়ে করতে চায়, দেন আপনি শুধুমাত্র 10টা ডিভোর্স ছেলে পাবেন যারা বিয়ে করতে চাচ্ছে, বাকি ছেলেদের বিয়ে হয়ে গেছে অলরেডি। তার মানে হইল আমাদের যে স্বাভাবিক যে বিয়ের বাজার, যদি আমি এটাকে বলি, এইটা ব্যালেন্সড না। এখানে শিক্ষিত মেয়ে, শিক্ষিত যোগ্য পাত্রীর সংখ্যা অনেক বেশি, শিক্ষিত যোগ্য পাত্রের সংখ্যা অনেক কম। এটা হচ্ছে বাস্তবতা।
এটা হচ্ছে কি আমাদের কাজ করার অভিজ্ঞতা। তাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে, তার পাশাপাশি আপনাকে ড্রাগ এবং পর্ন মিলাইলে আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এখানে কি হইতেছে পুরো সমাজে। 4টা জিনিস হচ্ছে। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একেবারে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেল থেকে প্রথমে শুরু হচ্ছে প্রেম। ঠিক আছে, প্রেম করলাম, একজন দুজনের সাথে প্রেম করলাম, প্রেম করার পরে তারপরে এই মেয়েটা আস্তে আস্তে চলে যাচ্ছে ইনফর্মাল প্রস্টিটিউশনে। ইনফর্মাল প্রস্টিটিউশন মানে কি, আচ্ছা অমুক আঙ্কেল আমার ইউনিভার্সিটির প্রাইভেট ইউনিভার্সিটির ফিটা দিয়ে দেয়, অমুক ভাইয়া আমাকে বিদেশ থেকে আইফোন পাঠায়, অমুক ইউসি। এই মেয়েটা জানে যে এই সম্পর্কটা কোনো আবেগের সম্পর্ক না, এই সম্পর্কটা হলো একটা দেওয়া নেওয়ার সম্পর্ক। এটাকে আমি বলতেছি ইনফর্মাল প্রস্টিটিউশন। ইনফর্মাল প্রস্টিটিউশন আমাদের অফিসে অফিসে, ক্লাবে ক্লাবে, কমিটিতে কমিটিতে, প্রত্যেকটা লেভেলে। যে অফিসে সবাই জানে যে এই মেয়েটা প্রমোশন পাবে কারণ এই মেয়েটার সাথে অমুক সিনিয়র স্যারের যাওয়া আসাটা অন্যরকম, এটা একসেপ্টেড পুরো অফিসে। অফিসে সবাই জানে এটা, যে ওই মেয়ের পারফরমেন্স ভালো হোক খারাপ হোক। এবং আমি কিন্তু এখানে মেয়েদেরকে দোষ দিচ্ছি না, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি পুরুষ এবং নারী এবং পুরো সমাজের দোষ দিচ্ছি। এটাকে আমি বলতেছি ইনফর্মাল প্রস্টিটিউশন। প্রথমে শুরু হলো প্রেম, তারপরে হলো ইনফর্মাল প্রস্টিটিউশন, তারপরে এটা চলে যায় হচ্ছে কি পুরাপুরি প্রস্টিটিউশনে। উইলফুলি আমি প্রস্টিটিউশনে আমি চলে গেছি। সেটা কীরকম, যে আমি জানি যে আমার বিভিন্ন পুরুষ এবং বিভিন্ন নারীর সাথে আমার সম্পর্ক আছে দেনা পাওনার জন্য। তারপরের একটা লেভেল আছে, সেটা হচ্ছে ফোর্স প্রস্টিটিউশন। এই যে একটা বিশাল সংখ্যক নারী, তাদের বয়স যখন 35+ হয়, 40+ হয়, এবং তখন কি হয়, তখন তাদের অলরেডি তারা জীবনে একটা দীর্ঘ সময় পার করে ফেলছে অনেকগুলা পুরুষ অথবা অনেকগুলা নারীর সাথে। তখন এখানে অনেক পরিমাণে তারা ড্রাগস অথবা নোংরামির শিকার হয়। আপনি শুনবেন অমুক পাহাড়ে, অমুক হোটেলে, অমুক রিসোর্টে 3জন পুরুষের সাথে একজন নারীকে পাওয়া গেছে, ওই 3জন পুরুষ তাকে ধর্ষণ করে মেরে ফেলছে। এরকম প্রচুর ঘটনা কিন্তু আসতেছে। এরকম অনেকগুলা ঘটনাকে লুকানো হয় কারণ তার পরিবার এটাকে লুকায় ফেলে। ঘটনাগুলা কেন ঘটতেছে, এখানে আমি পুরুষ নারী পুরা সিস্টেমের কথাটাকে আমি নিয়ে আসতেছি। আমি পুরা বিষয়টাকে, আমি অবশ্যই বলতেছি না কোনো নারীকে ধর্ষণ করা স্বাভাবিক, অবশ্যই না, এটা অপরাধ, অবশ্যই এটা অপরাধ, যে কোনো ধর্ষণ অপরাধ, সে নারী যেরকমই হোক। আমি কোনোভাবেই এটাকে স্বাভাবিক বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে পুরা জিনিসটা সমাজের পিছনের গল্পটা কি। সমাজ পতিতাবৃত্তিকে, স্পেশালি ইনফর্মাল পতিতাবৃত্তিকে, উইলফুল পতিতাবৃত্তিকে যখন স্বাভাবিক বলতেছে, যখন আমাদের মেয়েরা বিভিন্ন টেলিগ্রামে তার নুড পিকচার শেয়ার করতেছে এবং বিকাশে টাকা পাঠানো হচ্ছে, সেটার বিনিময়ে তারা ভিডিও কলে প্রতি রাতে ডিফারেন্ট ছেলে বা মেয়ের সাথে তারা একটা ফোন কি বলবো, তারা ফোনে বেসিক্যালি স্বামী স্ত্রীর সম্পর্কের মতো সম্পর্ক করতেছে। সেটা আমাদের সমাজ সম্পর্কে কি বলে। সেইখানে আস্তে আস্তে ড্রাগস ঢুকতেছে, পর্ন তো অলরেডি ঢুকছেই, তখন সেখানে কতগুলো অপরাধ চক্র তৈরি হচ্ছে। তখন মানুষ আর মানুষ থাকতেছে না, তখন পুরুষরা দেখতেছে আমি তো টাকা দিলে অনেক নারীকে পাই, হোটেলে রুমে আমি তো গেলেই অনেক নারীকে টাকা দিয়ে পাই। আবার না, একটা অংশের নারীরা সেটা তারা কখনো স্বেচ্ছায়, কখনো ফোর্স প্রস্টিটিউশনে তারা এই জায়গাগুলোতে যাচ্ছে, এবং এইটা আমাদের সমাজে বিশাল সংখ্যায় হচ্ছে। আমি বারবার এই কথাটা বলতেছি, এইটা বিশাল সংখ্যায় হচ্ছে। সেগুলোই এক একটা ড্রাগের হাব, এবং সেগুলোই এক একটা প্রস্টিটিউশনের হাব, অ্যান্ড দেন সেগুলো এক একটা অপরাধের হাব। সেখান থেকে মানুষ অনেক অপরাধকে স্বাভাবিক মনে করতেছে। স্ত্রীকে হত্যা করা, স্বামীকে হত্যা করা, যে পরকীয়া যার সাথে হচ্ছে তাকে হত্যা করা, কখনো কখনো সেখানে যৌন সম্পর্কে শিশুকে নিয়ে আসা হচ্ছে। সো এটা আমাদের সমাজের বিশাল একটা ক্রাইসিস, যে ক্রাইসিস নিয়ে কেউ কথা বলে না। আমাদের সমাজে কি পরিমাণে পুরুষ এবং কি পরিমাণে নারী ড্রাগ এবং পরকীয়াতে অলরেডি চলে গেছে, প্রস্টিটিউশনের সাথে অলরেডি জড়িত হয়ে গেছে, এটা আমরা যদি জানতাম বা বুঝতে পারতাম, তাহলে আমরা অনেকে ঘুমাইতে পারতাম না। এবং সেটার সাথে আমাদের যে নিরাপত্তা, আমাদের যে সামাজিক নিরাপত্তা, সেটা পুরাপুরিভাবে জড়িত। এটা সরাসরি রাজনীতির সাথে জড়িত না, এটা সরাসরি আমাদের ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের সাথে জড়িত। পুরা পৃথিবীতে যখন এই মূল্যবোধগুলো কমে যাচ্ছে, আমাদের সমাজে এগুলো দ্রুত কমে যাচ্ছে। এবং যেহেতু আমাদের সমাজে বিশাল সংখ্যক মানুষ অল্প জায়গাতে থাকে, এই জন্য এই সমস্যাগুলো থেকে আমাদের এই বিভিন্ন হত্যাকাণ্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি একজন মা, সে পরকীয়া করতো, সে তার 2.5 বছরের শিশুকে সে বেঁধে পিটাইতেছে, দিনের পর দিন নির্যাতন করতেছে। কেন? কারণ সে শিশুটাকে মনে করতেছে তার পরকীয়া প্রেমের পথে বাধা, সে পরকীয়া প্রেমে সে চলে যাবে। এখানে বলে রাখা ভালো, পরকীয়া প্রেম কিন্তু আমাদের মস্তিষ্কে
একটা ড্রাগের মতোই কাজ করে। সে তার হিতাহিত জ্ঞান হারায় ফেলে। সে ওই পুরুষ অথবা নারীকে পাওয়ার জন্য, একটা অবৈধ সম্পর্কে যাওয়ার জন্য সে অমানুষের মতো আচরণ করে। সে মনে করে তার সবকিছু ছেড়ে তার ওই পুরুষ এবং নারীকে লাগবে, যার সাথে সে একটা অবৈধ সম্পর্কে সে চলে যাবে। পরকীয়া আমাদের ব্রেনে ড্রাগের মতো কাজ করে। সো আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি, যে এই যে ড্রাগ এবং এই যে তিনটা পর্ন অ্যাডিকশন, পরকীয়া এবং সেখান থেকে পৈতাবৃত্তি, এই দুইটা কারণ অনেক বড় কারণ, যেই দুইটা কারণে আমাদের সমাজে এই পরিমাণে এই হত্যাকাণ্ডগুলো আমরা দেখতেছি, ইনক্লুডিং শিশুদেরকে হত্যা করা হচ্ছে এবং ধর্ষণ করা হচ্ছে। 3 নাম্বার যেটা বিষয় সেটা হচ্ছে, হ্যাঁ, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বেশিরভাগ এই ধরনের অপরাধে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু মানুষ যখন প্রশ্নটা করে বিচারটা কোথায়, সেই উত্তর কিন্তু আমরা আসলে পাচ্ছি না। এমন যদি হইতো, যেখানে আমাদের তো দ্রুত ট্রাইব্যুনাল করা হয়েছে, কিন্তু দ্রুত ট্রাইব্যুনালকে আমরা দ্রুত কিছু করতে এখনো দেখতেছি না। আমরা যদি দেখতে পাইতাম যে 1 সপ্তাহের মধ্যে তার চূড়ান্ত বিচার করা হয়েছে এবং সেটা পাবলিকলি সেই ইনফরমেশনটা সার্কুলেট করা হয়েছে, তখন কি হইতো, এই অপরাধগুলো কমতো, এই অপরাধীরা সচেতন হইতো, এটাতে তারা যাইতো না সহজে, তাদের মধ্যে ভয় ঢুকতো। এখন 2026-এ একজন নৃশংসভাবে একজনকে ধর্ষণ করে হত্যা করছে, তার বিচার যদি দেশের মানুষ 2 বছরেও জানতে না পায়, মানুষ তো ভুলে যায়। 2 বছর পরে বিচার করলেও এটার যে সামাজিক প্রভাব, সেই প্রভাবটা তো থাকে না। যদি 1 সপ্তাহের মধ্যে তার সর্বোচ্চ সাজা হইতো এবং সেটা যদি মানুষের মধ্যে সার্কুলেট করা হইতো, পাবলিকলি জানাইতে পারা যেত, এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিকলি জানানো ইজি, তখন কি হইতো, এই অপরাধগুলো অনেক কমে যাইতো। অর্থাৎ অপরাধীরা মনে করে, আচ্ছা ঠিক আছে, জেলখানায় গেলেও আমি হয়তো কোনোভাবে বের হয়ে যেতে পারবো, হয়তো তেমন খারাপ কিছু হবে না, হয়তো টাকা পয়সা দিয়ে বের হয়ে যাওয়া যাবে। আমি জানি যে বিচারকদের মধ্যে অনেকে বলবে, না, এরা অনেকে বের হইতে পারে না, আমরা তো ওই দিনই 2021 সালের একজন রেপিস্টকে আমরা সর্বোচ্চ সাজা দিলাম। বাট দ্যাটস দ্য থিং, 2021 সালে যে রেপ করছে তারা 2026 সালে যখন আপনি দিতেছেন, মাঝখানে 4-5 বছর দেশের মানুষের মধ্যে কি ধারণা হচ্ছে, যেখানে তো কোনো বিচার হবে না। সো এই বিচারটাকে দ্রুত করা হচ্ছে না, এবং ওই বিচারটা যে করা হইল সেইটাকে পাবলিক লেভেলের ইনফরমেশনটাকে ট্রান্সফার করা হচ্ছে না। সো মানুষের বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নাই। তাতে অপরাধীরা মনে করে যে ঠিক আছে, খারাপ হইলে আর কি বা খারাপ হবে, এমন কিছু হবে না, ইনশাল্লাহ আমি একটা ব্যবস্থা করে বের হয়ে যাব। তার মধ্যে এই চিন্তাটা কাজ করে, সে এটাকে এভাবে চিন্তা করে। এই 3টা কারণ যখন আমরা একসাথে চিন্তা করব, তখন আমরা দেখব যে আসলে আমাদের সমাজে এই সমস্যাগুলো কেন এত বেশি হচ্ছে। এবং আমরা যদি আমাদের সমাজে ড্রাগের সার্কুলেশন কমাইতে না পারি, বন্ধ না হয় খুব ইউটোপিয়ান চিন্তা, আমরা যদি কমাইতে না পারি, এবং আমরা যদি পরকীয়া এবং পতিতাবৃত্তি এইটাকে যদি আমরা কমাইতে না পারি, দেন আমাদের সমাজে এই যে যৌন বিকৃতি এবং যৌন বিকৃতি থেকে মানে অনেক বড় বড় অপরাধ, সেই অপরাধগুলা আমরা কিন্তু বন্ধ করতে পারবো না। যে ছেলেগুলা বারবার পর্ন দেখতেছে, সাথে সে ড্রাগস দিচ্ছে, তারপরে সে তার বান্ধবীকে নিয়ে কোনো একটা কক্সবাজারে বা কোনো এক জায়গায় ঘুরতে গেছে, আপনার কি মনে তাদের মানসিক অবস্থা স্বাভাবিক থাকে? সেখান থেকে তারা কখন সম্মতিতে সম্পর্ক করতেছে আর কখন অসম্মতিতে সম্পর্ক করে ধর্ষণ হয়ে যাচ্ছে, ধর্ষণের পরে কি করবে না বুঝে তারপরে হত্যা করতেছে, হত্যা করার পরে ধরা খাইতেছে। এই টোটাল সিস্টেমটা এত জঘন্য, কিন্তু সিস্টেমটা শুরু হচ্ছে কোথায়? শুরু হচ্ছে ড্রাগ থেকে, শুরু হচ্ছে কিন্তু অবাধ পর্ন, পরকীয়া এবং পৈতাবৃত্তি থেকে, যেটাকে যদি আমরা নর্মালাইজ করা শুরু করি, আমাদের ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে এবং আমরা ধ্বংস হয়ে যাব।